এই প্রক্রিয়া আমরা করলে আপনারা মানবেন? আমি যদি ছাত্র ইউনিয়ন থেকে আজকে বলি যে এই লোকগুলা ছাত্রলীগে ছিল, কিন্তু এরা আসলে ছাত্রলীগার ছিল না, এরা আসলে বরাবরই বামপন্থী ছিল, তাই এখন থেকে এরা আমার ছাত্র ইউনিয়ন করবে, আপনি মানবেন? আপনি তোমাকে সাথে সাথে বি টিম ট্যাগ দেবেন, সাথে সাথে বলবেন যে হচ্ছে আমি ছাত্রলীগ পুনর্বাসনের চেষ্টা করছি। সামনের দিনে যদি শিবির আসলে ছাত্রলীগকে পুনর্বাসিত করার প্রক্রিয়ায় যায়, যেটা জামাতের, আমি ইতিমধ্যেই বলছেন যে জামাতের আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলেন এরকম অনেক লোকজন দল ধরে জামাতে আসবেন, তো এই প্রক্রিয়াটি কিভাবে হচ্ছে? তাদের তো কোনো রকম, তারা তো কোনো ক্ষমা প্রার্থনা করলো না, তাদের তো কোনো বিচার হলো না, তাহলে বিচারের আগেই তারা পুনর্বাসিত হয়ে যাবে। কিন্তু এই পুনর্বাসনের প্রক্রিয়া আপনাদের চোখের সামনে ছাত্র শিবির করছে, আপনাদের চোখের সামনে জামাত করছে। কাজে আওয়ামী লীগের পুনর্বাসনের প্রক্রিয়া ঠেকানোর প্রশ্নে শিবিরকে জবাবদিহিতার আন্ডারে আনা এবং তার যে কার্যক্রম, সে কার্যক্রম পরিষ্কার করতে বলা এই মুহূর্তেই অত্যন্ত জরুরি। আমার মনে হয় যে আসলে এই প্রশ্নটা এতদিন পর্যন্ত আমরা যখন বলতাম তখন আমাদের হাতে সরাসরি প্রমাণ ছিল না, আমরা আমাদের যেই জানাশোনা বা কান কথা তার ভিত্তিতে বলতাম। কিন্তু এখন এটা খুব স্পষ্ট হয়ে গেছে যে এতদিন পর্যন্ত জামাত ইসলামকে বাঁচিয়ে রেখেছিল বাংলাদেশ আওয়ামী লীগ। আপনি যদি দেখেন যে ইতিমধ্যেই ছাত্র শিবিরের যেই নেতৃত্ব আত্মপ্রকাশ করা শুরু করেছে, দেখা যাচ্ছে যে ছাত্রলীগের যেই সিস্টেম বা কাঠামো, সেই কাঠামোর ভিতরে থেকে অপারেট করত। তো আসলে আমরা এখন দেখতে পাচ্ছি যে এখন যাদের কথা বলা হচ্ছে যে এরা হচ্ছে আগে মানে বাধ্য হয়ে ছাত্রলীগ করেছিল, আসলে তারা ছাত্র শিবিরের লোক ছিল, কাজেই এখন তাদেরকে গ্রহণ করে নিতে হবে, তাদেরকে ভেতরে রাখতে হবে বিভিন্ন কাঠামোর। তো আসলে এইটা আমরা প্রমাণ কিভাবে পাবো? যেই মানুষটার কথা ছাত্র শিবির দাবি করবে যে এই মানুষটা আসলে ছাত্রলীগ বাধ্য হয়ে করেছিল, সে ছাত্রলীগের আদর্শের লোক ছিল না, সে আসলে ছাত্র শিবিরের আদর্শের লোক ছিল, এই জন্য তাকে পুনর্বাসিত করা যেতে পারে। এখন প্রশ্ন হচ্ছে এর প্রমাণ আমার কাছে কোথায় আছে? এটা কি তার আগেই হয়েছে, নাকি 5ই আগস্টের পর এক ধরনের ডিলিংয়ের মধ্য দিয়ে ছাত্রলীগের একটা অংশকে এক ধরনের সেফ এক্সিট দিয়ে শিবিরের সঙ্গে অ্যাফিলিয়েট করার একটা বৃহত্তর পরিকল্পনা চলছে কিনা তা কিন্তু নিশ্চিত হওয়ার আমরা কোনো উপায় দেখছি না। এবং আমরা ইতিহাসের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দেখেছি যে মুখে মুখে তাদের যতই বিরোধিতা থাকুক না কেন, বাংলাদেশের জাতীয়তাবাদী ফ্যাসিস্ট এবং ইসলামো ফ্যাসিস্ট যে রাজনৈতিক ধারা, এরা পরস্পরের পরিপূরক হিসেবে রাজনীতিতে কাজ করেছে। কারণ সবাই বোঝে যে জাতীয়তাবাদী ফ্যাসিজম একটা খারাপ জিনিস, কিন্তু তারপরও কেন জাতীয়তাবাদী ফ্যাসিজমে মানুষ সাবস্ক্রাইব করেছে? কারণ তারা তার বিরুদ্ধে ভয় হিসেবে ইসলামো ফ্যাসিস্টদেরকে দেখেছে, যাদের মধ্যে কেন্দ্রে ছিল শিবির। একইভাবে ইসলামো ফ্যাসিজমের দিকে মানুষ ধাবিত হয়েছে বা ইসলামো ফ্যাসিজমের প্রতি মানুষ সফট হয়েছে, কারণ উল্টো দিকে তারা জাতীয়তাবাদী ফ্যাসিজমের এক ধরনের থ্রেট বা ঝুঁকি দেখতে পেয়েছে। কাজে বাংলাদেশের রাজনীতিতে এই দুইটি দলের যে অবস্থান, এই দুইটি দলের অবস্থান পরস্পরের পরিপূরক হিসেবে। আসলে এইটা শেষমেশ একটা নৈতিকতার প্রশ্ন, যে আমি যেই রাজনৈতিক দর্শনকে ভয়াবহভাবে ঘৃণা করি, যে রাজনৈতিক দর্শন এবং যে রাজনৈতিক সংগঠনের দ্বারা অন্যান্যরা তো বাদ দিলাম, আমার সংগঠনেরই শত শত হাজার হাজার মানুষ নির্যাতিত হয়েছে, আমি সেই দলের অংশ হয়ে টিকে থাকার চেষ্টা করা, এটা নৈতিকভাবে গ্রহণযোগ্য কিনা? এই নৈতিক গ্রহণযোগ্যতা ছিল কি, নৈতিক গ্রহণযোগ্যতা আছে কি নাই, সেটা শেষমেশ সাধারণ মানুষ নির্ধারণ করবে।